দেখুন, কালকে যেখানে আমরা শেষ করেছিলাম, আজ হল্লাবোল এখান থেকেই শুরু করতে হবে। কারণ কালকে আমরা যখন প্রোগ্রাম করছি তখন আমরা প্রোগ্রামে বলেছিলাম যে পানিহাটির সেই সময়কার বিধায়ক নির্মল ঘোষ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সঞ্জীব মুখোপাধ্যায় যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সোমনাথ দে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের প্রতিনিধি মফিজুলকে পাঠানো হয়েছিল নির্মল ঘোষের বাড়ি। তার পরিবারের মানুষ বলেছিলেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না, উনি কোথায় আছেন। ফোনে আমরা পেয়েছিলাম কালকে সঞ্জীব মুখোপাধ্যায়কে, তার সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হয়েছিল। আমি সেই কথোপকথনের কিছুটা অংশ আপনাদেরকে শুনিয়েছিলাম, কিন্তু সঙ্গে আমার সমস্ত প্যানেল গেস্ট যারা কালকে ছিলেন এবং ইভেন আমারও মনে হয়েছিল যে প্রায় দীর্ঘ 2 বছর পরে তদন্তের স্বার্থে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তাদের তথ্য, সেই সম্পর্কিত তথ্য এবং প্রমাণ খুঁজে বার করবার চেষ্টা করবেন যে তাদের ভূমিকা কী ছিল, ইনভেস্টিগেশন সেরকম হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা একাধিক বিষয় তুলে কালকে সংশয় প্রকাশ করেছিলাম যে সিবিআই তদন্তের পর প্রায় দীর্ঘ 2 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত শুধু দোষী হচ্ছে সঞ্জয় রায়। আজও কাদম্বিনীর বাবা মা এবং এই রাজ্যের মানুষ মানতে পারছেন না যে একজনই দোষী, কারণ অনেকগুলো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, অনেকগুলো ফাঁক ফোকর ছিল প্রশ্ন তোলার। মানুষ প্রশ্ন তুলেছিলেন, তার সঠিক উত্তর যেহেতু পাননি মানুষ দীর্ঘ 2 বছরে। আমি আবারও বলছি মানুষের মধ্যে প্রতিবাদের যে হিংসা রয়েছে, মানুষের মধ্যে রাগ ক্ষোভ রয়েছে। আজও রাত জাগো আন্দোলন করলে হয়তো বহু মানুষ রাস্তায় আসবেন, কিন্তু গত 2 বছরের তদন্ত প্রক্রিয়াতে মানুষ খানিকটা বিরক্ত হয়েছেন, এটা একেবারে পরিষ্কার। সত্যি কি অপরাধী ধরা পড়ল নাকি পড়েনি? নতুন করে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে তদন্ত শুরু হচ্ছে, তাতে কি কোনো নতুন দিক নির্দেশ আমরা পাবো? সঞ্জয় রায় ছাড়াও আরও কারোর নাম কি উঠে আসবে? কিছু প্রভাবশালীর নাম, কোনো বিশেষ পরিবারের কোনো সদস্যের নাম উঠে আসতে পারে, যেগুলো বারবার করে বলা হচ্ছে। যারা সেদিন রাত্রে একসঙ্গে কাদম্বিনীর সঙ্গে ডিনার করেছিলেন, তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নতুন কোনো তথ্য আসবে কি? এক রাশ এখনো মানুষের মধ্যে প্রশ্ন। নাকি আগামী দিনে আনসলভড মিস্ট্রি হিসাবে থেকে যাবে এই পুরো তদন্ত প্রক্রিয়া, এই পুরো রহস্য, সেটা আমাদের কাছে আজও রহস্যের। আসুন আমি পরিচয় করাবো। 3 জন আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। প্রদীপ্ত মুখোপাধ্যায় অধ্যাপক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। গৌরব মজুমদার, বাম সমর্থক প্রতিনিধি, সিপিএম নেতা, গৌরবকেও স্বাগত জানাই। আমি অরিজিৎ দাকে দিয়ে শুরু করব আজকে। অরিজিৎ দা, এই যে তদন্ত নতুন করে শুরু হলো, মূল লক্ষ্য তো এটা খুঁজে বার করা যে সেদিন এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, বা বৃহত্তম কোনো ষড়যন্ত্রের অংশ কোনো, কারণ আপনি জানেন যে এর মধ্যে দেহ পাচার করা, বিক্রি করা, অঙ্গ বিক্রি করা ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ সামনে আসছে। কোন দিকে যেতে পারে তদন্ত? আমার আরও আরেকটা সংশয় এখানে দাঁড়িয়ে, তথ্য প্রমাণ 2 বছর পর সংগৃহীত হবেই প্রশাসনের দ্বারা। দেখুন, সেই রাতটার কথা আমাদের সবার মনে আছে, যেদিন নাকি জনরোষের অছিলায় আরজিকর হাসপাতালের মতো একটা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, যেখানে 24/7 সিকিউরিটি থাকে, তদানীন্তন যে সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই আরজিকরের মতো একটা ঘৃণ্য বর্বরচিত ঘটনা ঘটে যাওয়ার পরে যেখানে পুলিশ পোস্টিং ছিল, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে টালা পুলিশ স্টেশন, এত কিছু থাকা সত্ত্বেও ওই বেলগাছিয়া থেকে ছোট হাতিতে আর বাইকে করে এসে সেই মব যেভাবে আরজিকরের প্রতিটা প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে জায়গায় এই ক্রাইম, এই ঘৃণ্য বর্বরচিত নারকীয় ক্রাইম সংগঠিত হয়েছিল, সেই জায়গাটাকে পুরো তছনছ করে দিয়ে গেল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পুলিশ, কেউ বেলগাছিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে খৈনি ডলছিল, কেউ উল্টো দিকের গুমটিতে সিগারেট ফুঁকছিল। আমরা দেখেছি, আমি দেখেছি বলেই বলছি, আমাদের চোখের সামনে হয়েছে এগুলো। ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়েছিল, আর সেই টিম যখন সেই ব্যারিকেডকে টেনে হেঁচড়ে ফেলে দিল, মনে হচ্ছিল যেন
পুলিশ চাইছিলই ওরে বাবা তাড়াতাড়ি এসে ব্যারিকেডটাকে তুলে ফেলে তোরা ভিতরে ঢুকে তাণ্ডবটা করে দিয়ে যা। আর তাতে যেটা হয়েছিল যে ভিতরের ওই অকুস্থলের সমস্ত এভিডেন্স, এগুলো তো বারবার টিভির পর্দাতেই উঠে এসেছে, পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে সমস্ত এভিডেন্স তছনছ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন তাতে আমি 1 মিনিট পরে আসছি। কিন্তু তদানীন্তন সরকারের চিফ হুইপ পানিহাটির বড় বাড়ির বড়বাবু নান্টু বাবু নির্মল ঘোষ টালা থেকে অভয়া বোনের ওই নশ্বর দেহ ছিনিয়ে নিয়ে গিয়ে পানিহাটিতে তার বাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে কি ক্ষণিকের দ্রুততায় ওই সোদপুরের ওই শ্মশানের চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার দোসর ছিল এই সঞ্জীব এবং আরেকজন আমার নামটা মনে পড়ছে না, সোমনাথ। এরা দুজন তার সহকারী হয়েছিল। তার মা, আমাদের অভয়া বোনের মা, হাহুতাশ করে রাস্তায় আছাড়ি পিছিরি হয়ে কাঁদছিল যে আমার মেয়েটাকে অন্তত একবার শেষ দেখা দেখতে দেওয়া হোক। কিন্তু ওই যে নান্টুবাবু দাঁড়িয়ে রয়েছে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, ওই পুরো আপাদমস্তক মানুষটা অভয়ার রক্তে রাঙা, তার বাবা মাকে শেষ দেখাটুকু দেখতে দেয়নি। এবং আমরা জানি ক্রাইমের সবচেয়ে বড়, এই ধরনের ক্রাইমের সবচেয়ে বড় এভিডেন্সিয়ারি ভ্যালু ক্যারি করে বডি। মানে খুব দুর্ভাগ্যজনক এই কথাটা বলতে লাগে, যে বডি কথাটা বলতে, যে একটা মানে জীবন্ত মানুষ তাকে বর্বরচিতভাবে যখন একটা বডিতে রূপান্তর করে দেয় এই পশুরা, আর এই নান্টু ঘোষের মতো পাশবিক প্রকৃতির লোকেরা সেটাকে যখন কভার আপ করার চেষ্টা করে, আর তাদের দিদিমণি যখন তাদের পিঠ থাপথাপিয়ে বলে ওয়েলডান নান্টু, তখন সত্যি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতির জগতের লোক হিসাবে নিজের পরিচয় দিতে কোথাও যেন একটা সত্যি লজ্জা হয়। এবার মুখ্যমন্ত্রীর কথায় আসি। বিগত সরকারের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছিল, সিবিআই হয়েছে, তদন্ত হয়েছে, তদন্তে কি বেরোচ্ছে, এভিডেন্স কি নেই, কি আছে, এগুলো তো পরবর্তী সময় সামনে আসবেই। কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথম সুযোগে আইডেন্টিফাই করেছেন এই যে বডি লোপাটের ঘটনা। বডি লোপাট মানে এভিডেন্স ট্যাম্পার করা, এভিডেন্স সাপ্রেস করা। তিনি কিন্তু সেই জায়গাটা খুব পরিষ্কারভাবে আইডেন্টিফাই করে সেই বিষয় কিন্তু তদন্ত ইনিশিয়েট করে দিয়েছেন। এবং যে মুহূর্তে এটা হয়েছে, নান্টুবাবু পিন্টু সেজে তীর্থ করতে বেরিয়ে গেছেন। উনি যদি দোষী না হবেন, ওনার যদি হাতই কোনো কিছুতে না থাকতো, এই কিছুদিন আগে পর্যন্তও তো বলছিলেন, আমার মনে আছে টিভির পর্দায় বড় গলা করে বলছিলেন, আমাকে যে কেউ ডাকুক আমি ফেস করতে রাজি আছি, আমি যে কোনো তদন্ত কমিটির সামনে বসবো। তা ল্যাজ গুটিয়ে উড়িষ্যায় গিয়ে কি করছিলেন? উড়িষ্যায় গিয়ে লুকিয়ে বসেছিলেন কেন? উনিও জানেন যে ঘটনা। আজকে আমার খুব খারাপ লাগে, একটু আগে অন্য একটি চ্যানেল ওনার বাড়ির কোনো সদস্যকে ধরেছিল, তাকে যে প্রশ্নগুলো করছিল সেই ভদ্রমহিলা উত্তর দিচ্ছিলেন। সত্যিই তো এই নান্টু বাবুর পাপের দায় তার পরিবারের লোককে কেন ভোগ করতে হচ্ছে? তার পরিবারের লোককে আজকে লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, সারা পৃথিবীর সামনে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে যে তিনি কেন পালিয়ে গেছিলেন। দোষী গ্রেপ্তার হবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবং তদন্ত ঘোষণা করার 1 সপ্তাহও যায়নি। 9 তারিখ পানিহাটিতে লোকসংস্কৃতি ভবনে দাঁড়িয়ে অভয়ার মার সামনে খোলা গলায় বলেছিলেন উনি অভয়াকে ভোলেননি, উনি অভয়াকে ভোলেননি, উনি অভয়াকে ভোলেননি। এবং সত্যি যে ভোলেননি সেটা দেখা গেল উড়িষ্যা থেকে নান্টুবাবু গ্রেপ্তার। এবার যত নান্টুবাবুর সাথে কথাবার্তা হবে, আলাপচারিতা হবে, যত উনি মুখ খুলবেন, আস্তে 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 যে জায়গাগুলো মিসিং লিঙ্ক ছিল, উনিই তো সবচেয়ে বড় পালের গোদা এই এভিডেন্স কভার আপ করার, আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবং আমি অত্যন্তভাবে আশাবাদী খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ যে অভয়ার বিচারের কথা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টির পাশে 2026-এর বিধানসভার নির্বাচনে 2 হাত ভরে আশীর্বাদের ঝুলি এগিয়ে দিয়েছেন, তার সম্মান মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার রাখবে। আচ্ছা, এখানে খানিকটা ওই ব্যাক ক্যালকুলেশনের মতো ব্যাপার হবে, মানে ডিরেক্ট মার্ডার কেসের ইনভেস্টিগেশন সেখানে স্কোপ নেই, বরঞ্চ এই যে বডি লোপাট, এখান থেকে একটা ব্যাক ক্যালকুলেশন করে
মূল মাথাকে, দেখুন নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, তিনি কি মূল মাথা, নাকি নির্মল ঘোষকে কেউ নির্দেশ দিয়েছিল এবং নির্মল ঘোষ সেই নির্দেশ পেয়ে সোমনাথ এবং সঞ্জীব বাবুদের মতো লোকদেরকে দিয়ে সেই কাজটা করিয়েছিলেন? আমার প্রদীপ্তদের কাছে অত্যন্ত পরিষ্কার একটা জায়গা আমি জানতে চাই। এর আগে আমাদের গৌরব হয়তো একটু পরেই বলবে, সেটা হচ্ছে আপনি জানেন, দেখেছেন, আনিস খাঁর মৃত্যুর তদন্ত করতে গিয়ে যেহেতু সে মুসলিম, তার দেহ কবরে ছিল, কোর্টের নির্দেশে সেই দেহ তুলে এনে পরবর্তীকালে আবার ফার্দার পোস্টমর্টেম করা হচ্ছে। হিন্দু রীতিতে সেই রীতি নেই, দেহ পুড়িয়ে ফেলতে হয়, কিন্তু একটা অপশন ছিল, সেটা হচ্ছে দেহকে প্রিজার্ভ করে রাখা। কলকাতা এবং কলকাতা শহরের উপকণ্ঠে একাধিক সরকারি এবং বেসরকারি জায়গা আছে, দেহকে প্রিজার্ভ করে রাখা যায়। যখন একদিকে বামেরা রাস্তা আটকাচ্ছে, দেহ আটকাচ্ছে, মীনাক্ষীরা রাস্তা আটকাচ্ছে, অন্যদিকে সজল ঘোষ, অগ্নিমিত্রা পালেরা যখন রাস্তা আটকাচ্ছে, একটা প্রতিরোধ তৈরি হয়েছে যে নিয়ে যাবেন না। সেখানে সরকার অতি দ্রুততা দেখিয়ে কেন দেহ ডিসপোজ করে দেওয়ার ব্যবস্থা করেছিল? প্রদীপ্ত আজকে শ্মশানের একজন কর্মী বলছেন যে লোকজন কম, পুলিশ আর র্যাব টোটাল শ্মশানকে ঘিরে রেখেছিল। এই যে প্রিকশনগুলো, কারণ উনি তো ভিভিআইপি বা কোনো মন্ত্রী বা বিরাট কেউ নয়। 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ দাদা, 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসা এই হয়েছে। স্টেপ জাম্পটা তো আমরা পরিষ্কার, কিন্তু আজকে যে শ্মশানের কর্মীর সঙ্গে আমার প্রতিনিধি কথা বলছেন, লোকজন নেই মৃতদের সঙ্গে, গিজ গিজ করছে পুলিশ, এবং সেই পুলিশের মধ্যে ঊর্ধ্বতর মানে একতারাযুক্ত পুলিশ রয়েছেন, হ্যাঁ, মানে হায়ারার্কির পুলিশ অফিসার রয়েছেন, শুধুমাত্র কনস্টেবল নয়। এই যে অতিরিক্ত নিরাপত্তা আপনারা নিলেন, আর আমার আজও কানের মধ্যে প্রদীপ্ত একটা কথা খচখচ করছে, কাদম্বিনীর মা বলেছিলেন যে আমরা টালা থানায় বসে রয়েছি, আমাদেরকে না জানিয়ে দেহ নিয়ে দ্রুততার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেছে সঞ্জীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল। এটা কেন হয়েছিল? এই আজও 2 বছর পর, আজকে এই যে প্রদীপ্তদা বললেন না 14 তারিখ আগামীকাল, আজকে রাতটা হচ্ছে ঠিক 2 বছর পূর্ণ হলো। ভাঙচুরের ঘটনা ঘটেছিল 2024-এর 14ই আগস্ট রাতে, আজকে 13ই আগস্ট রাতে আমরা অনুষ্ঠান করছি। প্রদীপ্ত, এগুলো তো সরকার ইজিলি করতে পারতো, দেহটা প্রিজার্ভ করেই রাখতে পারতো, প্রচুর ব্যবস্থা আছে, আপনি নিজে জানেন। কেন সরকারে অতি সক্রিয়তা দেখাতে গেল, বা পুলিশ অতি সক্রিয়তা দেখাতে গেল, বা নান্টু ঘোষেরা, যে কথা সিএম বলেছেন যে এদের উদ্যোগেই মৃতদেহটাকে ডিসপোজ করে দেওয়া হলো, কেন প্রশ্নের ঊর্ধ্বে আপনারা চলে গেলেন? এর তো সলিউশন ছিল দেহটাকে রেখে আবার ফার্দার আবার পোস্টমর্টেম করার। যাও, দেখো, তোমার প্রশ্নটা অনেক বড়। মূল প্রশ্ন হচ্ছে দেহটা সৎকারের জন্য এত তড়িঘড়ি করা হলো কেন প্রিজার্ভ করা হলো না? একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিনকেই নির্দিষ্টভাবে একটি গণমাধ্যমে জানিয়েছেন আমার পরিবারের মেয়ে চলে গিয়েছে, এমন মনে হচ্ছে। তিনি পরিবারের কাছে গিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা গিয়েছেন, সমবেদনা জানানোর ভাষা নেই, কিন্তু তাও যতটা করা যায় সরকারি তরফ থেকে পরিবারের পাশে থাকা হয়েছে, সেগুলো সব রেকর্ডেড। কিন্তু কখনো কখনো সিং নেই তবু নাম তার সিংহ, বা ডিম নেই তবু অশ্বডিম্ব, কিছু কিছু প্রশ্ন শুনে এগুলো মনে হয়। কেন বলছি? তড়িঘড়ি ডেফিনেশন কাকে বলে আমি জানি না। এক, যেভাবে অরিজিৎ আজকে বিধায়ক হয়েছে, ওর দায়বদ্ধতা অনেক বেশি জনসমাজে। যেভাবে ও বলল যে বাবা মাকে শেষ দেখাটুকু দেখতে দেয়নি, আমি বলবো তোমাদের আর্কাইভে চলে যেতে। আর্কাইভে চলে গিয়ে একটু দেখো তো, 8:30 রাত্রির 8:30 বাবা মার হাতে, পরিবারের হাতে দেহ তোলার নথি আছে কি না? 8:30। 1। 2 নম্বর, দেখো তো নথিতে যে তার ওপরের ঘরে 40 মিনিটের বেশি অভয়া ছিল কিনা, নথিতে দেখবে। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি তোমার আর্কাইভে দেখবে। না, আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। উত্তর যাই দাও, কারণ যেহেতু আমি সেই সময় টানা প্রোগ্রাম আমি জানি তুমি দেখিয়ে দেবে। তোমার মাথায় আমার যেমন আছে তোমারও আছে, কিন্তু আমি চাই ভিডিও ফুটেজ এবং টাইম, পুরো ক্রোনোলজি। এবং 11:30 পরে দেহদাহ হলো কিনা, প্রশ্ন 3টে করলাম। 1, 8:30 দেহ নিয়ে আমরা সত্যি, দেহ শব্দটা খুব খারাপ লাগে, কিন্তু সেটা পরিবারের হাতে দেওয়া হলো কিনা? হ্যাঁ, খুব জোরে গাড়িয়ে চালিয়ে আসা হয়েছে, হ্যাঁ পুলিশ অনেক দেওয়া হয়েছে, কারণ যে অশান্তিটা হচ্ছিল, যে বিশৃঙ্খলাটা হচ্ছিল, সেটার থেকে একটা সমস্যা তৈরি হতে পারে বলে এটা সরকারের একটা এসওপি। এটা যে কেউ পরবর্তীকালে যে কেউ সরকার করে, হ্যাঁ রাতের অন্ধকারে পুড়িয়ে দেয়নি, রাতের অন্ধকারে পুড়িয়ে দেয়নি, জঙ্গলে পুড়িয়ে দেয়নি। আর শেষ করি না, শেষ করি। সৎকার,
আমার তাহলে 8:30 দেহদান মা বাবার হাতে এবং 11:30 পরে দেহ সৎকারে গেল, 3 ঘন্টাটা কোথায় গেল? তড়িঘড়ির সংজ্ঞা কি? আমাকে সিবিআই বা কোর্ট এই নিয়ে কিছু বলেনি, আমরা গণমাধ্যমে বলছি, ঠিক আছে, বলার জন্য বলা যায়। সৎকারের ভিডিওটা দেখো তো সিসিটিভিতে। সৎকারের সময় সনাতনী যে রীতি প্রথা মেনে বাবা মা করেছিলেন কিনা, বাবা মা সেই প্রথাগুলো পালন করেছিলেন কিনা? হ্যাঁ, ওরা বলতেই পারেন ওদেরকে চাপ দেওয়া হয়েছে বা কিছু, কিন্তু আমি বলছি সিসিটিভি ক্যামেরাটা ওখানে দেখানো হোক তো, যে প্রকৃত নিয়ম নীতি মেনে তার বাবা মা সেই কাজটা করেছিলেন কিনা। আমি প্রশ্ন রাখছি এখানে, এবং সেই প্রশ্নের উত্তর আমি চাই ভিডিওর মাধ্যমে দিতে হবে, প্রমাণ সহ দিতে হবে, মুখে নয়। কারণ কোর্ট আজ অব্দি এই যে প্রশ্নগুলো এতক্ষণ উঠলো, যে প্লেস অফ অকারেন্স তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের চ্যানেলে আমরা ডিবেট করেছিলাম যে ওরা জানতো না, তো অশিক্ষিতের লোকরা মারপিট করতে গেছে, তাই ওপরের ফ্লোরটা ধরতে পারেনি, তলার ফ্লোরটা ভেঙে দিয়ে চলে গেছে। যে ফ্লোরে অকারেন্স হয়েছে, প্লেস অফ অকারেন্স, সেই ফ্লোরে উঠতেই পারেনি, তার আগের ফ্লোরটা ভেঙে দিয়েছে। শেষ দেখাটুকুও দেখতে দেয়নি, অর্থাৎ এটা অরিজিৎ বলল। শেষ দেখাটুকু যদি দেখতে না দিল, তাহলে ওই 3 ঘন্টার প্রসঙ্গটা কোথা থেকে আসছে? উপর থেকে নির্দেশ। আজ অব্দি সিবিআই, কলকাতা পুলিশকে না হয় বিশ্বাস করা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু কলকাতা পুলিশের বাইরে সিবিআই কিছু বলতে পারেনি। নির্মল ঘোষের কি হবে না হবে, আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট, কারণ যদি দোষী যে হবে তার সাজা হোক, কিন্তু আই এম স্টেটিং দ্য ফ্যাক্টস, যে ফ্যাক্টসগুলো আমি বললাম সেগুলোকে নাল অ্যান্ড ভয়েড করা হোক। আমি এই মুহূর্তে এখান থেকে আমার মুখপাত্রের পদ ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, বলবো আর মুখপাত্রের ভূমিকা পালন করবো না, যদি আই এম রং, এবং তুমি সেটা যদি প্রুফ করতে পারো অন ক্যামেরা। আমি অন ক্যামেরা এখনই তো শ্মশানের সিসিটিভি জোগাড় করা দরকার নেই, বাকিগুলো তো তোমার কাছে আছে, তোমার বাকিগুলো আমি আপনাকে ভার্বালি তার একটা উত্তর দেব। সঙ্গে গৌরব রয়েছে, আমরা সবাই মিলে আপনার অন্তত এই যে জায়গাগুলো, আমি 8:30টায় বডি কিন্তু ট্রান্সফার হয়েছে কোথায়? আরজি কর থেকে হয়েছে। আমি কি বলবো, 11:30টায় আপনি না আপনি বলেছেন তো আরজি করে হ্যান্ড ওভার হয়েছে 8:30টায়। আরজি কর থেকে সোদপুর আসতে কতক্ষণ লেগেছে? ঠিক, আমি পরে বলছি আমি সেগুলো, কারণ একটু ওয়েট করুন। আর 11:30টায় আপনি বলেছেন দেহ সৎকার 11:30টার কাছাকাছি শেষ হয়েছে, শুরু হয়েছে 11:30টার কাছাকাছি। আচ্ছা, শুরু হয়েছে, ঠিক আছে, আমি আসবো। গৌরব কি বলছে আমি শুনে নিই, একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। আল্লাহ বলে দেখুন, এই সমস্ত বারবার প্রশ্ন উঠতে থাকবে, এবং আমরা যে প্যানেলে যে প্রশ্ন করছি না, আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেকটি বাড়ির ড্রয়িং রুমে বসে, ডিনার টেবিলে বসে, লাঞ্চ টেবিলে বসে মানুষ ইকুয়েশনগুলোকে মেলানোর চেষ্টা করছেন, আজও করছেন। এবং সঙ্গে সঙ্গে প্রথম দিকে মানুষ তীব্র রাগ ক্ষোভ দেখাতেন, আজকে খানিকটা বিরক্তিকর মুখ করছেন যে হয়তো আর কিছু হবে না। সরকার চেষ্টা করছে নেতিবাচক, এবং অরিজিৎদা বললেন যে আমরা দায়বদ্ধ এই কাজটা করবার জন্য, সিএমও তাই বলেছেন যে আমরা এই কাজটা করবই, কিন্তু কোন জায়গা থেকে সম্ভব, কিভাবে সম্ভব? আচ্ছা, অটোপসি রিপোর্ট যারা করেছিল, পোস্টমর্টেম রিপোর্ট, তাদের বিরুদ্ধেও তো অনেক প্রশ্ন ছিল, তার সমাধান কি করে হবে? তাদের কি গ্রেপ্তার করা হবে? সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল, রায় কি হচ্ছে চারিদিকে তো আমরা দেখছি, বিচার ব্যবস্থার উপরেও মানুষের নানান সংশয় তৈরি হচ্ছে। ধন্যবাদ। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে এই সংশয়ের ঊর্ধ্বে আমরা উঠবো সবসময়, কারণ আমরা ডিউ রেসপেক্ট করি বিচার ব্যবস্থাকে, আইনকে, আইনি ব্যবস্থাকে। সেই জন্যই আজকে 2 বছর পরেও মানুষ কাদম্বিনীর বিচার বিভাগীয় তদন্তের জন্য অপেক্ষা করে রয়েছেন। আমি আসবো বিরতির পর, ফিরে গৌরবের কাছে যাব, সঙ্গে থাকুন। নির্মল ঘোষ কে গ্রেপ্তার করা হয়েছে, আমি অত্যন্ত খুশি একজন সাধারণ এই রাজ্যের মহিলা হিসেবে, কারণ সেই রাত্রিবেলা আমি ছিলাম অভয়ের পরিবারের সাথে। এবং আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো, সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে, বাবাকে, তাদেরকে জিজ্ঞেস করলেও আপনি জানতে পারবেন কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া। এই পুরো, যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু, তার নাম। আচ্ছা গৌরব, আরেকটা জিনিস সামনে উঠে আসলো, দেখো কতগুলো, আমি বললাম না, অনেকগুলো গ্যাপ, অনেকগুলো প্রশ্ন। মানে কাদম্বিনীর বাবা মা প্রথম থেকেই বলেছেন যে তাদেরকে মেয়ের মৃতদেহের পাশে যেতে দেওয়া হয়নি, তার আগে প্রচুর লোক সেখানে ঢুকে গেছিল, এই হয়েছিল সেই হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে, যখন অগ্নিমিত্রা পল বা সজল ঘোষেরা ওখানে রয়েছেন, বা বামেদেরও অনেকে ছিলেন, তাদের থেকে বাবা মার একটা সবসময় দূরত্ব তৈরি করে রাখা, কাছে ঘেঁষতে না দেওয়া, একটা কর্ডন অফ করে রাখা, যেটা নিজে অগ্নিমিত্রা পল বলছেন। আমার কথা হচ্ছে এই জায়গাগুলো কি ইঙ্গিত করছে, আর আজকের গ্রেপ্তারিতে কতটা সমাধান সূত্র বের? দেবাশিস দা, আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি আমার থেকে অভিজ্ঞতা বেশি।
আপনার মনে থাকবে মধ্যমগ্রামে একজন ট্যাক্সি ড্রাইভারের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল এবং তারপর আরজি করে তার মৃত্যু হয়। আপনি সেই রাতের কথা ভাবুন, ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। তার বডিটাকে পুলিশ বাড়িতে না এনে সরাসরি মনে হয় নিমতলা জানি, একদম। ঠিক এখানে কাদম্বিনী বা অভয়ার বাবা মা তো হাসপাতাল অবধি পৌঁছতে পেরেছিলেন বা টালা থানা অবধি পৌঁছতে পেরেছিলেন। ওই যে মেয়েটিকে ওখানে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে মেয়েটি মার্ডার হয়ে যায়, তার মৃত্যু হয় আরজিকর হাসপাতালে। আপনার আরজিকরে তার মৃত্যু হয়, তারপর তার বাবা মাকেও পর্যন্ত শ্মশান ঘাট অবধি হচ্ছে যে নিয়ে যেতে দেওয়া হয়নি, শ্মশান ঘাট অবধিও তারা পৌঁছতে পারেনি। তার আগে নিমতলা মহাশ্মশানে গিয়ে ওই মেয়েটির বডিটি পুড়িয়ে দেয় তৎকালীন পুলিশ। তখনও এই একই ঘটনা ঘটেছিল। এখন প্রশ্নটা হচ্ছে দেবাশিস দা, আমার এখানে অনেক কথা হয়েছে, তদন্তে কি হবে, কারা দোষী, কারা যুক্ত, কারা আপনি ভাবুন যে যেদিনকে প্রথম সিবিআই সুপ্রিম কোর্টে যে একটা বন্ধ খামে তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় তার বেঞ্চে যখন সিবিআই তার রিপোর্ট হচ্ছে যে তখন দেয়, জাস্টিস চন্দ্রচূড় সেই রিপোর্টটি পড়ে তিনি যে কথাটি বলেছিলেন যে তিনি অবাক, তিনি হতবাক এবং তিনি চমকে গেছেন যে এই ধরনের অবস্থা হচ্ছে যে একটা সরকারি হাসপাতালের মধ্যে হয়ে আছে। কিন্তু তারপর থেকে বারবার যখনই কোর্টে যাওয়া হয়েছে, সিবিআই মামলা সিবিআই নিয়ে কোর্টে গেছে বা সিবিআই সেখানে উপস্থিত হয়েছে, তারপর বাড়ির লোক সুপ্রিম কোর্টে গেছে, তারপরে আর তদন্ত এক পাও এগোয়নি। সঞ্জয় রায়ের বাইরে আর তদন্ত কোথাও যায়নি। ইভেন শিয়ালদা কোর্ট জাস্টিস জজ সৌরভ দাস তিনি তার রায়ে, সেই রায়ের কপিতে, ওখানে অরিজিৎ দা আছেন, অরিজিৎ দা আইনজীবী, তিনি ভালো বলতে পারবেন, সেই রায়তেও লিখেছে যে সিবিআই এর অপদার্থতা এই তদন্তের ক্ষেত্রে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যা বলছি সবটাই হচ্ছে পারসেপশনের ওপরে বলছি, নির্মল ঘোষ যুক্ত, সঞ্জীব মুখোপাধ্যায় এই করেছে, সোমনাথ দে ওই করেছে, ওখানে কারা ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মূল বেসিক জায়গায় প্রশ্ন হচ্ছে, 2 বছর কেটে গেল, সঞ্জয় রায়ের বাইরে আমরা কারোর কাছে পৌঁছতে পারলাম না। 2 বছর কেটে গেল, নতুন সরকার এলো, এতদিন ধরে বিজেপি যার বিরুদ্ধে অভিযোগ করছিল তৎকালীন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, সেই নারায়ণ স্বরূপ নিগম এখনও তিনি স্বাস্থ্য সচিব হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, তার পদটা নড়ল না। আমরা দেখলাম যে ওখানে সিআরপিএফ বসেছে, আরজি করে আপনি যদি যান সিআরপিএফ বসেছে, কিন্তু একাধিক আইপিএস কে তো সাসপেন্ড করা হয়েছে। কারা? মানে তদানীন্তন পুলিশ কমিশনার যিনি ছিলেন তাকে ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো। আপনি বলুন তো, আপনি একাধিক 3 জন আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তৃণমূলের নেতারা থানায় যে থানাগুলোকে যে বাগানবাড়িতে পরিণত করা হয়েছিল, যারা সেই সমস্ত নেতাদের এই বাগানবাড়ি তৈরি করবার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য যারা তৃণমূলের নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করতেন, তাদের একজনেরও কোনো রকম কোনো কিছু হয়েছে আপনি জানতে পেরেছেন, দেখতে পেরেছেন? পাননি। কাদম্বিনী কেসের সঙ্গে আমি বলছি না, আপনি যেহেতু সামগ্রিকটা বললেন তাই আমি বললাম। আর কাদম্বিনীর কেসের সঙ্গে যারা হচ্ছে যে সাসপেন্ড হয়েছে, মানে যুক্ত ছিলেন, তারা সাসপেন্ড হয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা চাইবো যে তারা আদৌ কি ধরনের দোষ করেছিলেন এই তদন্তকে আটকাবার জন্য, সেগুলো নিশ্চয়ই এই সময় বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিবিআই এতদিন ধরে তাদের যে তদন্ত, সেই তদন্ত কি করলো? সিবিআই তদন্ত সঞ্জয় রায়ের বাইরে কেন পৌঁছতে পারলো না? সিবিআই তদন্তকে খুন ধর্ষণ মামলা থেকে সিবিআই তদন্ত ঘুরে চলে গেল সন্দীপ ঘোষের দিকে, চুরি দুর্নীতি। এইখানে যদি চুরি দুর্নীতি হয়ে থাকে, তাহলে সন্দীপ ঘোষ একা যুক্ত নন। যারা এই সন্দীপ ঘোষকে পেছন থেকে হাওয়া দিয়েছিলেন এইসব কাজকর্ম করবার জন্য, কেন তারা এই আইনি প্রক্রিয়া পদ্ধতির মধ্যে তারা হচ্ছে যে যুক্ত হবেন না? কেন যুক্ত হবেন না বা তাদেরকে কেন যুক্ত করা হবে না? আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে। আমাদের
আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে যে 14ই আগস্ট রাত্রিবেলা যে ভ্যান্ডালিজম চললো আরজি কর হাসপাতালের এমার্জেন্সির একতলায়, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, আপনি উত্তর কলকাতার ওই শ্যামবাজার, ফরিয়াপুকুর, বেলগাছিয়া, কাশীপুর, বাইকপাড়া, এই চত্বরে আপনি ঘুরলেই জানতে পারবেন সেদিনকে রাত্রিরে তৃণমূলের কোন কোন নেতাদের তাদের চামচাগুলো ওই আরজি করের অভ্যন্তরে এই ভ্যান্ডালিজম চালিয়েছিলেন। তারা কেন আজকে জেলের বাইরে বা আইনি পদ্ধতির বাইরে কেন? আবার তাদের কাউকে কাউকে দেখা যাচ্ছে নব্য বিজেপির বিধায়ক, নব্য বিজেপির মন্ত্রী, নব্য তৃণমূল মানে ভাগ তৃণমূল না কিসব বালিশ তৃণমূল, তাদের হয়ে গলাটলা ফাটাচ্ছেন, আবার বিজেপির মিছিল টিছিলেও হাঁটছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা, এই যে এত বড় একটা সরকারি হাসপাতালের মধ্যে একজন সরকারি কর্মী তিনি ধর্ষণ হলেন, খুন হলেন, এত বড় ঘটনা, এই ঘটনার তদন্ত এইভাবে মাঠে মারা হয়ে গেল। আর আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে কে পুড়িয়েছে, কারা পুড়িয়েছে তার বিরুদ্ধে হচ্ছে যে তদন্ত হবে। আমরা তো জানতে চেয়েছিলাম বা আমরা তো শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে সিবিআই তদন্তটা কোথায় গেল, সিবিআই কেন এই অপদার্থতা প্রমাণ করলো, কেন সীমা পাহুজা কার নির্দেশে এই কাজগুলো করলেন? গৌরব, এটা বাস্তব যে সীমা পাহুজার এগেনস্টে তুমি যেটা বললে আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওনার এগেনস্টে অনেক অ্যালিগেশন বা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে সিবিআই এর ভূমিকা নিয়ে তোমার মনে থাকবে, তুমি রাজনীতিতে যথেষ্ট পটু এবং তুমি যথেষ্ট স্টাডি করো। বিজেপির একাধিক রাজ্য স্তরের নেতা, আমি তার মধ্যে নাম উল্লেখ করে দিচ্ছি, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার অগ্নিমিত্রা পাল বলেছেন, আমি বলছি তো, হ্যাঁ, আমি অরিজিৎ বক্সিও বলেছি, অধিকারী বলেছেন, আর অরিজিৎ বক্সি যে বিধায়ক, তখন বিধায়ক নয় অরিজিৎ, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, ওখানে গিয়ে কিছু একটা দেখিয়ে দিয়েছে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্নটা মানে কি বিজেপি কে আঙুল তোলা যায়? না, একদমই নয়, একদমই আমি তুলছি না। তদন্তকারী সংস্থা, আমি তো সেটা বলিনি, আমি বলছি যে কেন সিবিআই এর আমি নিশ্চয়ই দেখি তদন্তটা তারা তো নিজেরাই প্রশ্ন করছে। আচ্ছা, বিজেপি এটা তো না, আমি একটু বিরতি নিয়ে নি দাদা, বলতে চাই আর একটু আমার ভাষায় বলে দিই যে সিবিআই এর বিরুদ্ধে কবে তদন্ত হবে? হ্যাঁ, না সে গৌরব যেটা প্রসঙ্গ তুলছে আমি তাকে মানে অপ্রাসঙ্গিক একেবারে বলছি না। খুব সুন্দরভাবে গৌরবের বক্তব্যকে এই যে তৃণমূল সাপ্লিমেন্ট করছে প্রদীপ্ত, এটা কিন্তু খুব একটা যেরকম ভাবে আসছি আমরা বিরতির পর ফিরে আসি। বিরতির পর অরিজিৎ বক্সি কি বলবেন, অনেকগুলো আমাদের মূল কথা হচ্ছে কালপ্রিটকে তার দিকে যাওয়া। এর মধ্যে বেশ কিছু পরিবারের নাম আসছে যারা কালীঘাটের সঙ্গে জড়িত, ওই পরিবারের নাম, এটা কতটা যৌক্তিক প্রশ্ন আসছে। দেহ পাচার, অঙ্গ পাচার ইত্যাদি নানান ভয়াবহ অভিযোগ আসছে আরজি করের সঙ্গে। আমি শুধু বলছি না একটা মৃত্যু বা ধর্ষণের তদন্ত, আমি বলছি আগামী দিনে তো এইরকম ঘটনা আবার ফার্দার করতে পারে, আবার হতে পারে। তাকে প্রতিহত করার ব্যবস্থা করতে গেলে প্রথম হচ্ছে এই তদন্তের সলিউশন করতে হবে, একদম মাথায় টপ নচ কে রয়েছেন এর সঙ্গে প্রভাবশালী তার নাম বার করতে হবে। আসুন বিরতির পর ফিরে আমি অরিজিতের কাছে যাব যে সেই কারণের জন্যেই কি আবার সরকার নতুন করে তদন্ত শুরু করলো, নাকি এই তদন্ত একেবারে আবারও গয়ঙ্গচ্ছ অবস্থা হবে। সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবার আলোচনায়। আমি অরিজিৎদার কাছে যাব। অরিজিৎদার, তদন্ত শুরু হচ্ছে, একদম ঠিক, সব কিছু ঠিকঠাক মতো চলুক, আমরা চাই সেটা, কিন্তু মূল যে বিষয়গুলো নেই সেটা হচ্ছে প্লেস অফ অকারেন্স নেই আপনার কাছে দেহ নেই, যে দেহটাকে ফার্দার আবার ইনভেস্টিগেশন করা যেতে পারত, প্রচুর সময় চলে গেছে। সবের পরে একটা বড় প্রশ্ন, কিন্তু আবার আপনারাই স্বীকার করছেন মানুষ ভোট দিয়ে সঠিক বিচার পাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এসছেন, এই দায়বদ্ধতা মেটাবেন কি করে মানুষের? দেখুন, এটা তো সত্যি কথাই যে মানুষের যে ভোট তার সাথে প্রপোর্শনেট মানুষের এক্সপেকটেশন, এবং এটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যে কথাটা আমাদের প্রদীপ্ত ভাই বলল যে ও যে তথ্যগুলো নথিগুলো দিচ্ছে সেগুলো অকাট্য, এবং কোথাও যদি এর থেকে কিছু বিচ্যুতি হয় মুখপাত্র পদ থেকে রিজাইন করবে। আচ্ছা, একটা কিন্তু কথা আমাদের কাছে ক্লিয়ার না যে এখন তৃণমূলের মুখপাত্র থেকে রিজাইন করতে হলে কি বোথ কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট থেকে রিজাইন করতে হয়, নাকি যে কোনো একটা থেকে করলে আরেকটাও ইমপ্লাইড হয়? এটা আমার একটা জানার আগ্রহ রইল, পরে জেনে নেবো আমি শোয়ের পরে। এখানে যেটা বিষয় আছে
এখানে যে আমি এক মিনিট শেষ করে নিই। আচ্ছা যেটা বলবো। এখানে হ্যাঁ, এই যে সময় দেবো, নথি অনেক দিয়ে সময় আছে, পাবে। এই যে নথি দিয়ে এটা সত্যি একটা আমাদের একটা কথা আছে, ডেভিলস অ্যাডভোকেট। আমি যদিও বলছি না প্রদীপ্তকে, আমি বলছি একটা কথা আছে, ডেভিলস অ্যাডভোকেট। কিভাবে একটা সত্যকে তথ্যের মাধ্যমে বিকৃত করে মিথ্যায় রূপান্তরিত করা যায়, যারা পারে তাদেরকে ডেভিলস অ্যাডভোকেট বলা হয়। আর যারা এই তথ্য তুলে অভয়ার মায়ের কান্নাকে মিথ্যা প্রমাণ করতে চাইছে, আমি জানি না তাদেরকে কি বলা যায়। আমি একবার শুধু এই যে টাইম লাইনটা যেটা দিচ্ছিল আমি একবার রিক্যাপ করিয়ে দিই, কারণ এই ঘটনাটা মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই ঘটনাটা যা কিছু ঘটেছে সবার চোখের সামনে ঘটেছে। আমরা একদম মানে কি বলবো, কোনো রকম শক্তিহীনভাবে দেখতে বাধ্য হয়েছি যে কি অবিচার হয়ে গেল মেয়েটা আর তার পরিবারের উপর। আমি বলছি 8:30টার সময় রওনা হওয়ার কথা বলছে, আর তার সাথে বলছে যে পানিহাটি পৌঁছাতে কতক্ষণ লাগে। ও কি ভুলে গেল সিপিএমের দুজন এবং বিজেপির দুজন? সিপিএমের দুজনের নাম গৌরব বলে দিতে পারবে, অগ্নিমিত্রা পল এবং সজলদা আমাদের বিজেপির। তারা কতক্ষণ ধরে লড়াইটা করেছিল গাড়িটাকে আটকে রাখার। দ্বিতীয়ত, আরজি কর থেকে বেরিয়ে গাড়ি কি সোজা পানিহাটি ঢুকেছিল নাকি মনে করতে হবে টালা ঘুরে এসেছিল? একটু মনে করার দরকার আছে। দ্বিতীয়ত, আসার পথে বলছিল নাকি বিশৃঙ্খলার জন্য পুলিশ আর র্যাপে ভরে গেছিল। কে পানিহাটিতে বিশৃঙ্খলা করছিল? এই নান্টু ঘোষেদের পরিবারের উৎপাতে, জুলুমবাজিতে, দাদাগিরিতে পুলিশকে নিজেদের পক্ষিগত দাস করে রেখে দিয়েছিল। কার ক্ষমতা ছিল পানিহাটির বুকে বিশৃঙ্খলা করে? একটা বডি শ্মশানে দাহ করার জন্য উনি বলছিলেন কি, তথ্য দিয়ে দেখাচ্ছিলেন যে পরিবারের কাছে কতক্ষণ ছিল। আমি বলবো, আমি প্রদীপ্তকে সত্যি ভালো একজন বক্তা হিসেবে খুব ভালো, কিন্তু প্লিজ এইভাবে নয়। তার মা বাবা বারে বারে বলেছে টালা থানায় তাদেরকে দিয়ে কোনো রকমের সইটা করিয়ে কাগজটা হাত থেকে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছিল। বাড়িতে বডি আসার পর তাদেরকে ঘেঁষতে দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এই যে ঘোষ পরিবারের কথা, আমি বলবো এলাকায় কান পাতলে শোনা যায় তৃণমূলেরই কাউন্সিলর ধলুবাবু কি হয়েছিল এগুলোও তদন্ত হবে। আপনি বলছিলেন না যে মানুষ আশাবাদী কিনা আর আমাদের কি দায়িত্ব কর্তব্য? আমি আবারও বলি, এটা ফ্যাক্ট। যেমন বারে বারে আমরা বলেছি প্লেস অফ অকারেন্সের তাণ্ডব হয়ে গেছে, কিন্তু আইনের ভাষায় আরও একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। যখনই এই যে পালের গোদা কথাটা ব্যবহার করেছিলেন, যখনই পালের গোদা, যাকে দিদিমণি মানে আমাদের নয় প্রদীপ্তদের দিদিমণি, যদি উনি কালীঘাটপন্থী হয়ে থাকেন তাহলে প্রদীপ্তদের দিদিমণি যার উপর দায়িত্ব দিয়েছিল ক্রাইমটাকে কভার আপ করার, সে মুখ খুললে শুধু ক্রাইম অবধিই পৌঁছে যাবে এবং দৃঢ় বিশ্বাস পুরো ঘটনাটা সামনে আসবে। আর একটা কথা, আপনি দেখুন দেবাশিস দা, সকালবেলা যখন বাড়িতে খবর দেওয়া হচ্ছে, একবার বলছে যে অসুস্থ হয়েছে, হ্যাঁ, সেটা তো একবার বলাই বলছে যে ছিল। সুসাইড করেছে। না, সে তো হয়েই। হ্যাঁ, সে তো তাহলে হয়েই। আপনি ভাবুন মানে ঘটনাটা এবং- তখন থেকে সাজানো চলছে একদম, যে একদম। কিভাবে জিনিসটা আর কি আচ্ছা, সাজানো একটা যায়। জায়গা অরিজিৎ দা পুরো, আমি একটা বিরতি নিয়ে দাদা আপনাকে ফ্রেশ বলতে দিই। একটা জায়গা অরিজিৎ দা পুরো বললেন, পুরো এই টাইম স্প্যানটা বললেন। দেহ হস্তান্তরের অফিসিয়াল টাইম 8:30, একদম ঠিক। প্রদীপ্তদা ঠিক বলেছেন। দেহটা গাড়িতে তুলে হসপিটালের গেট থেকে কখন বেরিয়েছিল প্রদীপ্তর কাছে সেই সিসিটিভি ফুটেজটা মনে হয়নি। 40 মিনিটস বাড়িতে ছিল সেটা বলো। দেহ আমি সেটাও বলেছি। হস্তান্তরের 8:30 অফিসিয়াল টাইম যখন বাই পেপার আমি বলেছিলাম একই সঙ্গে বাড়িতে তার 40 মিনিট অনেক ছিল, বাবা পরে সেখানে দেহ ছিলেন। গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার সময় মীনাক্ষীর আটকান, 9:10 অগ্নিমিত্রা বেরিয়েছে। সজল ঘোষের আটকান, প্রায় 10টার পরে আরজি করের গেট থেকে বেরোয়। পৌনে বুঝুন, দশ। একটা কথা বলেছি, তুমি 9:10 মিস করে যাচ্ছ যে 40 মিনিটস বাড়িতে ছিল কিনা। না না হতে পারে, কিন্তু আমি আমি তো সেটা বলছি কথাতে না। কোনো ফাঁক রাখিনি, আমি তো তুমি প্রত্যেকটা জিনিস 8:30 থেকে বলেছি। 11:30টার সময় বলছিলে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই- 40 মিনিটস বাড়িতে ছিল এবার সেটাও তুমি বলেছি। এবার- 10টা থেকে বেরিয়ে পানিহাটি অরিজিৎ দা পৌঁছাতে কতক্ষণ লাগে? হ্যাঁ। মোটামুটি 40 থেকে 45 মিনিট। 40-45 মিনিট লাগে। 40-45 মিনিটের পর তাহলে 11:15, তারপরে বডি আমি সেখান এখনো থেকে বলছি ঘুরিয়ে যে শ্মশান। 40 তাহলে মিনিট, চিন্তা এগুলোকে করুন, তো ঢাকা তার দেওয়ার- পরিবারের হাতে ক মিনিট সময় একদম, পড়ে একদম, রইল। একদম। আমি আশা করি মিনিটস তার উপরে না, না, ঘরে ছিল কিনা, আমার please, কথা যদি আমি ভুল হয়, আশা আলাদা করি কথা। আমি প্রদীপ্তদা এই ব্যাপারে কখনোই কোনো তথ্য সাথে সাবপ্রেস এটাও করবার চেষ্টা সাথে করবেন না। বাড়ির খবর যখন হ্যাঁ। পুলিশ এতটাই না, না, রাখে, করবেনও না, তখন এটা এখানে আমার- এটাও অ্যাড করে দেবো। এটা আমার বিশ্বাস। সঞ্জীব বাবু, গণমাধ্যমে দেখেছি। সঞ্জীব বাবু, এটা অভয়ার মায়ের মুখের হ্যাঁ, কথা। আচ্ছা, সঞ্জীব বাবু গিয়ে কিভাবে বলেছিলেন 10 লাখ টাকা দিতে না, আমি কথা হয়ে এটাও গেছে। হ্যাঁ। সেটা তো নালসার বলুন, কথা, বলুন, এবং বলুন, নালসার একদম, কথা তো আই- তোমরাও IPS বলেছো, একজন ভালো অফিসার, ছিলেন, বলুন, একজন বারুইপুরে IPS নালসার অফিসার কথা। টাকা দিচ্ছেন। আচ্ছা, আর স্বাভাবিক আমরা- অমিত শাহর সঙ্গে তখন সেটা দেখা বলুন। করতে যায়নি, একটা সেটাও বিরতি বলো। নিই, একটা বিরতি নিই। অমিত শাহর সঙ্গে তখন দেখা করতে একটা মিনিট। প্রধানমন্ত্রীও দেখা 24 করেননি। ঠিক 24 ঘন্টা আগে যে বাবা মার ভূমিকা বারবার আলোচনা আসছে না, ঠিক 24 ঘন্টা আগে সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুরের টেলিফোনে কথা হয়। সেখানে সঞ্জীব মুখোপাধ্যায় বলছেন, এর আগেও বলেছেন অনেকবার, একই কথা রিপিট করেছেন তিনি বলছেন যে সমস্ত সিগনেচারি অথরিটি অর্থাৎ সই সাবুত আমি করেছি, বাবা মা আমার উপরেই দায়িত্ব দিয়েছিলেন।
কাজেই বাবা মা মুখে ভার্বালি কখন সঞ্জীব বাবুকে বলছেন হ্যাঁ তুমি এবার এটা করো, হ্যাঁ তুমি ওটা করো, তার অবকাশ কি সঞ্জীব মুখোপাধ্যায় রেখেছিলেন? নাকি ওনাকে যেহেতু সাইনিং অথরিটি দেওয়া হয়েছিল, যেটা কাদম্বিনীর বাবাও পরে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা ওই পরিস্থিতিতে, এটা খুব স্বাভাবিক, বাড়ির লোকেরা ডিরেক্টলি ইনভলভ না থেকে কারোর উপর একটা দায়িত্ব দেন, যারা নিয়ারেস্ট ডিয়ারেস্ট পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন হতেই পারে, সেটা সঞ্জীব মুখোপাধ্যায় পেয়েছিলেন। এবার সেখানে তিনি কি ওয়েট করছিলেন কখনো যে বাবা মা কি বলেন না বলেন? কিন্তু আরজি করে যাওয়ার পর, আরজি করের ওই সেমিনার রুমে যে বলা হচ্ছে না প্লেস অফ, কে একটা যেন বললেন এখান থেকে যে নিচের সব ঘরগুলো ভেঙে দিলে উপরের দোতলায় যেতে পারেনি, প্রদীপ্তদা বলছিলেন 4 তলায় যেতে পারেনি। আজও এই রাজ্যের মানুষের কাছে এবং তদন্তকারী সংস্থার কাছে পরিষ্কার নয় যে কোনটা প্লেস অফ অকারেন্স। যে সেমিনার হলে ছিল অনেকে মনে করছেন সেটা প্লেস অফ অকারেন্স নয়, অন্য কোনো জায়গায় ঘটনা ঘটানো হয়েছে। এবং যারা ভেঙেছে তারা বোকা নয়, তারা গাধা গরু নয়, কারণ নির্দেশেই ভাঙা হয়েছে। কোথায় হয়েছে সেটা কিন্তু দেখার বিষয়। একটা বিরতির পর ফিরে আসি, এই নিয়ে আলোচনা করব, প্রদীপ্তদার কাছে যাব, আবার গৌরবের কাছে আসার চেষ্টা করব, নির্দিষ্ট সময় শেষ করব, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায় প্রদীপ্তদার কাছে। প্রদীপ্তদা, আরও কিছু মানে যত হাতড়াবো এই ঘটনায় একের পর এক মিসিং লিঙ্ক বেরিয়ে আসবে। না দেখো, আমার বক্তব্য হচ্ছে আমরা কেউ তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। না, সেটা আমরা যারাই এখানে চর্চা করছি তারা হয় বাবা মার কথা শুনে বলছি, নয় গণমাধ্যমে যা দেখানো হচ্ছে বা গণমাধ্যমে যা পড়ানো হচ্ছে তার ভিত্তিতে বলছি। এবং কোথাও না কোথাও আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও অন্ততপক্ষে ধর্ষণকে কেউ সমর্থন না, কেউ করে না। শুধু না, সবাই দেখতে চায় যে কথাগুলো আসছে, পারসেপশনে যা আসছে, আমার বাড়ির মেয়ের সঙ্গেও যদি এরকম হতো, আমাদের প্রধান এবং একমাত্র বক্তব্য হচ্ছে এই ঘটনা বন্ধ হওয়া, 1, কড়া থেকে কড়াতম সাজা দেওয়া, 2 এবং 3, কে প্রকৃত দোষী সেটাকে একদম খুব সামনে থেকে বলে দেওয়া। আমার বক্তব্য যে কেন্দ্র তদন্তকারী সংস্থা বা রাজ্যের তদন্তকারী সংস্থা তারা দুজনে একই রকম মত দিল, এবং তারপরে আজকে নানান রকম বাকবিতণ্ডা হচ্ছে, নানান রকম তথ্যতলার সামনে আসছে। কিন্তু আমি আগামী এই যে 260 মাসের যে দায়িত্ব পেয়েছে, এই সপ্তাহের 260 সপ্তাহের দায়িত্ব পেয়েছে বিজেপি, অর্থাৎ 5 বছর 60 মাস, তার মধ্যে 3 মাস পেরিয়ে গেল, এসেই ভুলবো না বলে দিয়েছেন। আমি জাস্ট শেষ করি, এটার পরেই করো। আমার প্রধান দাবি থাকবে যে এই 260 সপ্তাহের মধ্যে বিজেপি যদি প্রকৃত দোষীকে না খুঁজে বার করতে পারে, তাহলে যে অভয়ার মায়ের কান্না নিয়ে যে রাজনীতিটা হচ্ছে বলে অভিযোগ করছি, সেটাই কিন্তু সত্যি হবে। এবং বিজেপির প্রতি মানুষের সেই ভরসা, যে ভরসার জন্য, যে ভরসা আমার দল আজকে হেরে গেছে, আমার দলকে হারিয়ে দেওয়া আসার আগে 2 বছর সময় পেয়েছিলেন, 2 বছর এই দাবিটা নিজের দলের প্লিজ খুব কম মানুষ হিসেবে করেছিলেন। প্রদীপ্তদা, অরিজিন ডিউ রেসপেক্ট প্লিজ, বিজেপি তো আজকে সেই আশাটা কেন? আমি সেই কথাটাই বলছি, এখনো বলছি, জাস্ট ক্লোজ করছি। আমার দল প্রথম দিন থেকে এই ধর্ষণের বিরোধিতা করে এসেছে। আমার দলের সরকার অপরাধিতা বিল এনেছে, যেটা এরা এখনো না এইগুলো তো আমরা জানি সব। আমি একটু গৌরবের কাছে আসি প্লিজ। সেটা পরিষ্কার যে আজকে আমার দল হেরে গেছে বা হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আশা জাগাচ্ছে। দেখুন, নির্বাচনে হেরেছে, কেউ হারিয়ে দেয়নি, হেরেছে মানুষ হারিয়েছে। গৌরব, শীতলকুচির কেসটা কখন হলো, যখন ওই বাহিনীর গুলি চালানো 4 জন মারা গেলেন? লোকসভা নির্বাচন মানে 24 সালে হয়েছিল। সেই সময় একটি অডিও ভাইরাল হয় যেখানে রাজ্যের তদানীন্তন সিএম মানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন উত্তরবঙ্গের জেলা সভাপতি 19 লোকসভা নির্বাচনে পার্থপ্রতিম রায়ের সঙ্গে। পার্থপ্রতিম রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথা যে পার্থ, এই বডিগুলো রেখে দিস, হ্যাঁ এই বডিগুলো রেখে দিস। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে কাদম্বিনীর দেহ রাখার কথা না, আপনি মিস করছেন। প্রদীপ্তদা, নির্মল ঘোষ তৃণমূল করেন এখনো? সেটা আমি কি করে বলবো ভাই, তুমিও বলতে পারছো না। যাই হোক, কেন, কি হয়েছে? তার কারণ হচ্ছে যে এই ঘটনা ঘটার পর এই সমস্ত দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তার নাম নির্মল ঘোষ। হাসপাতাল থেকে নিয়ে যাওয়া, বার্নিং ঘাটের শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে নির্মল ঘোষকে সার্টিফিকেট দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত নাকি উনি বলেছেন যে উনি ঝাড়গ্রাম থেকে নাকি এই ঘটনার ওপর নজরদারি রাখছিলেন, ঘটনার উপরে তদারকি করছিলেন সারা রাত জেগে।
তারপরে দাঁড়িয়ে প্রদীপ্তদা আজকে বলছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হ্যাঁ, করতে হবে। সেটাই তো বলছি, প্রদীপ্ত, তার আমি কারণ শেষ কি? করি প্রদীপ্ত। একদম এক লাইনে শেষ করবো, এক লাইনে। দৃঢ় বিশ্বাস, এক লাইনে। আমি তোমরা শেষ বিশ্বাসে করিনি। বলছো। গৌরব শেষ করো, disturb করিনি। গৌরব প্লিজ। তাহলে দাঁড়িয়ে প্রদীপ্তদা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নির্মল ঘোষদের বাঁচাবার জন্য বারবার সুপ্রিম কোর্টে একদম, উকিল পাঠালেন? একদম সেটা গুরুত্বপূর্ণ, করলেন, একদম বাঁচাবার জন্য। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক, ঠিক, বিকাশ ভট্টাচার্য পাশে থাকেনি। না, 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 বিকাশ একদম ঠিক। ভট্টাচার্যের নামে ওই অভয় একদম বাবা ঠিক। যা বলেছেন সেটা ভুলে যেও না। বলে আমি দাবি করব যে বিকাশ ভট্টাচার্য কেন সরে গেল, সেই বিকাশ ভট্টাচার্যের বক্তব্যটা শোনা জরুরি। ভাই, না, না, ঠিক, কাছে ঠিক, ঠিক, গলাবাজি করলে একদম, হবে না। একদম, যুক্তি দাও, একদম, বিকাশ ভট্টাচার্য কেন একদম, সরে গেল? একদম। বিকাশ ভট্টাচার্য কেন একদম, সরে গেল? আমরা আসবো এই নিয়ে আলোচনায় পরবর্তী সময়ে আলোচনা করতে। এখন আর করবো না। আমি শেষ করব। অরিজিৎ বক্সী আমাদের সঙ্গে ছিলেন, দমদমের বিধায়ক। আমি ধন্যবাদ জানাবো সঙ্গে থাকবার জন্য। প্রদীপ্ত মুখোপাধ্যায় অধ্যাপক, তৃণমূল পন্থায় বিশ্বাস করেন আজও এখনো পর্যন্ত, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় পন্থায় বিশ্বাসী। ধন্যবাদ জানাবো। সঙ্গে গৌরব মজুমদার বামপন্থায় বিশ্বাসী আমাদের সঙ্গে ছিলেন। প্রত্যেকের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই যে যা দল করি না কেন, যে যা মতাদর্শে বিশ্বাসী হই না কেন, অন্তত পক্ষে এই ধরনের ঘটনায় আমরা কেউ সহমত নই এবং চাইবো এখান থেকে প্রকৃত তথ্য সামনে আসুক, পুলিশ তদন্ত করে যদি সত্যি সঞ্জয়ের বাইরে কেউ থাকে, কোনো বিগ লার্জার কনস্পিরেসি থাকে, সেটা সামনে আসুক। নমস্কার।